জালিয়ানওয়ালাবাগের রক্তাক্ত ইতিহাস। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালাইড হিস্ট্রি। ইংরেজ আধিকারিক জেনারেল রেজিনাল্ড ডায়ার তার সেনাবাহিনীকে নিয়ে এই জায়গাতে পৌঁছায় এবং শান্তিপূর্ণভাবে প্রদর্শনকারী ভারতীয়দের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। আগ্নেয়গিরির স্ফুলিঙ্গের মতো গুলিবর্ষণ হতে থাকে, মানুষ এদিক ওদিক ছুটতে থাকে, পালানোর রাস্তা পর্যন্ত তাদের বন্ধ ছিল। কেউ মাটিতে লুটিয়ে পড়ে, কারোর রক্তে রাঙ্গা হয় মাটি, মানুষ চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে। সমগ্র জালিয়ানওয়ালাবাগ হয়ে ওঠে এক পৈশাচিক স্থান। পার্শ্ববর্তী কুয়োতে ঝাঁপ দিয়ে 120 জন মানুষ মারা যায়। জেনারেল ডায়ার নিরীহ মানুষদের বাইরে যাওয়ার একমাত্র রাস্তাটাও বন্ধ করে দেয়। প্রাণ রক্ষার্থে মানুষ উঁচু প্রাচীর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের উপরও একের পর এক বৃষ্টির মতো গুলিবর্ষণ হলে তারা সেখানেই লুটিয়ে পড়ে। টানা 10 মিনিট নিরস্ত্র লোকের উপর একের পর এক গুলি বৃষ্টি চলতে থাকে। গুলি বৃষ্টি বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত 1000-এর মতো লোক মৃত্যু মুখে পতিত হয়। ওই সময় মানুষের ছোটাছুটিতে পদপৃষ্ট হয়ে আরও দ্বিগুণ মানুষ আহত কিংবা নিহত হয়। নিষ্ঠুর ব্রিটিশরা আহতদের চিকিৎসার সব রাস্তা বন্ধ করে দেয়। সম্পূর্ণ রাত লাশগুলি এইভাবেই পড়ে থাকে শেয়াল শকুনের খাওয়ার জন্য। এই পাশবিক নৃশংসতার পর ভারতবর্ষের জাতীয় আন্দোলনের চরিত্রই পাল্টে যায়। জালিয়ানওয়ালাবাগের এই রক্তাক্ত নৃশংসতা সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জ্বালামুখীর মতো তীব্র করে তোলে। এরই মধ্যে বিপ্লবী আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। ভগৎ সিং জালিয়ানওয়ালাবাগের সেই হত্যালীলার ময়দানে যান এবং রক্ত মিশ্রিত মাটি হাতে নিয়ে প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত তিনি ব্রিটিশকে ভারত ছাড়া না করছেন ততদিন পর্যন্ত তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন এবং দিকে দিকে ব্রিটিশ অফিসারদের হত্যা করে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্যরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে অন্য রূপ দান করেছিল। যদিও তাদের বিপ্লবী আন্দোলন অনেক ক্ষেত্রে সফলতা পায়নি, তবে তাদের এই প্রচেষ্টার ফলে ভারতবর্ষে ব্রিটিশদের অবস্থা অনেকটা ক্ষীণ হয়ে পড়েছিল, যেখানে নিরস্ত্র জনতার উপর প্রশাসনিক তরফ থেকে এইভাবে গুলিবৃষ্টি করে হাজার হাজার মানুষকে হত্যা করা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 লাগু করে। এর অর্থ ছিল যে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যে কোনো আন্দোলনকে যাতে তারা দমন করতে পারে। এই আইনের বলে পুলিশ প্রশাসন অভূতপূর্ব ক্ষমতা লাভ করে, যেখানে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যে কাউকে গ্রেপ্তার করা যাবে, কারারুদ্ধ করা যাবে এবং ব্রিটিশ বিরোধী যে কোনো গণ আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে। এর প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের সূত্রপাত হয়, কিন্তু ব্রিটিশরা এই ক্ষেত্রে কর্ণপাত করেনি। ভারতীয়রা মনে করেছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 তুলে দেওয়া হবে, কিন্তু তার পরিবর্তে ভারতবর্ষে রাওলাট কমিটি গঠন করে 1915 খ্রিস্টাব্দের ডিফেন্স অ্যাক্টকে আরও মজবুত করা হয়। এরপর ফেব্রুয়ারি 1919 খ্রিস্টাব্দে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে রাওলাট আইন নামে একটি আইন পাশ করার প্রস্তাব করা হয়। এর ধারাগুলি দেখে ভারতীয়দের অবস্থা আরও হতাশাজনক হয়ে ওঠে। প্রথম থেকেই ভারতীয় নেতৃবৃন্দ এর তীব্র বিরোধিতা করে, কিন্তু ব্রিটিশরা এই ক্ষেত্রে কর্ণপাত করেনি। অবশেষে 18 মার্চ 1919 খ্রিস্টাব্দে বলপূর্বক রাওলাট আইন পাশ করা হয়। এই আইনের বলে যে কাউকে শুধুমাত্র সন্দেহের বশে 2 বছরের জন্য কারাদণ্ড দেওয়া যেত, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া। পুলিশ যে কারোর ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারত। বিপ্লবী আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই আইন পাশ করা হয়। শুধু তাই নয়, আসামিকে আদালতে নিজ পক্ষে কোনো আইনি সহায়তা থেকেও বঞ্চিত করা হয়। সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই আইন ভারতীয়দের বাক স্বাধীনতার অধিকারকে দমন করার জন্য তৈরি করা হয়েছিল। ইংরেজরা এমন একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল যে কোনো ভারতীয় যাতে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না করতে পারে।
ভারতের স্বাধীনতা সংগ্রামীগণ ইংরেজদের এই মানসিকতাকে উপলব্ধি করতে পারে। তারা এর তীব্র বিরোধিতা করেন। আইন পাশ হতেই সারা ভারতবর্ষব্যাপী তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। কেউ কেউ একে কালা আইন অথবা কেউ একে নো আপিল, নো দলিল, নো উকিল এর আইন বলে অভিহিত করেন। গান্ধীজি এর বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। তিনি আইন পাশ হওয়ার 3 সপ্তাহ পর 6 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে দেশব্যাপী আন্দোলনের সূত্রপাত করেন, যাকে রাওলাট সত্যাগ্রহ হিসাবে অভিহিত করা হয়। এই আন্দোলনে রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী, বল্লভভাই প্যাটেল, রাজা গোপালাচারী, জওহরলাল নেহেরু, হাকিম আজমল খান, ডক্টর এম.এ. আনসারী, স্বামী শ্রদ্ধানন্দ এবং হাসান ইমাম প্রমুখ সমর্থন করেন। প্রথম শ্রেণীর নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করে। দেশব্যাপী আন্দোলন শুরু হয়। সর্বত্র ধর্মঘট অনুষ্ঠিত হয়। বিরোধ প্রদর্শন করা হয়। লোকজন কাজে যাওয়া বন্ধ করে দেয়। বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়। ছাত্ররা স্কুল কলেজ বহিষ্কার করে। সর্বত্রই যেন এক বন্ধের পরিবেশ তৈরি হয়। ভারতীয়দের এমন বিরোধিতাতে ইংরেজরা বরদাস্ত করতে পারেনি। আর এরপর পাঞ্জাবে এমন ঘটনা ঘটে যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চরিত্রকে পরিবর্তন করে দেয়। 9 এপ্রিল রামনবমীর দিন হিন্দু এবং মুসলমান একই সাথে একটি মিছিল অনুষ্ঠিত করে। মুসলিমরা এই সময় তুর্কি সৈন্যদের ন্যায় পোশাক পরে। এত ব্যাপক মাত্রায় হিন্দু মুসলিমদের একতা দেখে ইংরেজদের মনে আশঙ্কা তৈরি হয় এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পাঞ্জাবে কংগ্রেসের 2 জন নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল ব্রিটিশ বিরোধী এই গণ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। 10 এপ্রিল 1919 সালে অর্থাৎ পরের দিন উভয়কে গ্রেপ্তার করা হয়। একই সময় গান্ধীজি পাঞ্জাবের পরিস্থিতি অনুধাবন করে বোম্বে থেকে পাঞ্জাবে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। এইসব খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটিশরা গান্ধীজির পাঞ্জাবে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গান্ধীজি ট্রেনে করে পাঞ্জাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু ট্রেন যখন দিল্লির বলবল স্টেশনে পৌঁছায়, ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। 2 দিনে 3 জন প্রধান নেতার গ্রেপ্তারের ফলে পাঞ্জাবে বিদ্রোহ আরো তীব্র আকার ধারণ করে। 10 এপ্রিল নিজেদের নেতাদের মুক্তির জন্য প্রায় 50,000 জনগণ সিভিল লাইন পর্যন্ত এক বিশাল মিছিল বের করে। এই সময় ইংরেজ সেনাদের সাথে তাদের সংঘর্ষ বাধে। জনতা ভিড়কে সংযত করার জন্য গুলি চালানো হয়। এতে জনরোষ আরও ব্যাপক আকার ধারণ করে। জনতা অনেক ব্রিটিশ পুলিশকে মেরে ফেলে। জনরোষে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সময় মিশনারি শিক্ষক মার্সেলা শেফিল্ড ভিড়ের সামনে আসলে জনতা তাকেও আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। ব্রিটিশ সরকার এই জনরোষ বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ওই দিন জলন্ধরে কর্মরত জেনারেল ডায়ারকে অমৃতসরের হিংসাত্মক ঘটনা দমন করার উদ্যোগ নেয়। অমৃতসরে ব্যাপক হারে সেনা মোতায়েন করা হয়। সম্পূর্ণ পাঞ্জাবে মার্শাল ল বা সেনা আইন জারি করা হয়। এতে পরিস্থিতি আরও অবনতি ঘটে। সর্বত্র বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ব্রিটিশরা যে কোনো উপায়ে জনরোষ দমনে সচেষ্ট হয়। এর 2 দিন পর বৈশাখী উৎসবের দিনে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কয়েক হাজার জনতা জমায়েত হয় শান্তিপূর্ণ সভার উদ্দেশ্যে। 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে বৈশাখীর দিনে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের দমনপীড়ন নীতি এবং ডক্টর কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের বিরুদ্ধে জনতা সভার আয়োজন করে। সেখানে কয়েকজন নেতা বক্তৃতা দেওয়ার কথাও ছিল। শহরে কারফিউ জারি হলেও সেখানে জনগণ আসতে থাকে এবং দুপুর পর্যন্ত প্রায় 15,000 জনতার জমায়েত হয়। এতে অনেক লোক এমনও ছিল যারা বৈশাখী মেলা দেখতে এসেছিল পরিবারের সাথে। যখন তারা শান্তিপূর্ণ সভা সম্পর্কে জানতে পারে তখন সেখানে জমায়েত হয়। জালিয়ানওয়ালাবাগ ছিল 6 একরে বিস্তৃত একটি পাবলিক গার্ডেন যা অমৃতসরের স্বর্ণ মন্দিরের নিকটবর্তী ছিল। এটি 4 দিক থেকে প্রাচীরে ঘেরা। এখানে একটি মাত্র সরু প্রবেশ পথ ছিল। ভেতরে একটি
কুয়োও ছিল যা থেকে জলপান করা হতো। জনগণ সেখানে ক্রমে ক্রমে জমায়েত হতে থাকে। ওই সময় রাওলাট আইন অনুযায়ী সভা সমিতি বেআইনি ছিল। মার্শাল ল জারি করে উক্ত আইনকে বলবৎ করতে ব্রিটিশরা সচেষ্ট হয়। যখন এই সভার খবর জেনারেল ডায়ারের কাছে পৌঁছায় তখন তিনি জনগণকে চূড়ান্ত শিক্ষা দিতে অগ্রসর হন। ডায়ারের চরিত্র ছিল কঠোর। ভারতীয়দের প্রতি তিনি ছিলেন বিদ্বেষ ভাবনা সম্পন্ন। তিনি মুহূর্তের মধ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে জালিয়ানওয়ালাবাগের দিকে রওনা হন। শান্তিপূর্ণ জনতা তাদের মাথার উপর দিকে একটি দৃশ্য দেখতে পায়। সেখানে একটি সেনা বিমান ছিল। ডায়ার এই বিমান প্রেরণ করেছিলেন সেখানে জনগণের সংখ্যা সম্পর্কে জানতে। কিন্তু জনগণের কিছু বোঝার আগেই ডায়ার সেখানেই উপস্থিত হন। সেনাদের নিয়ে উপস্থিত হয়ে ডায়ার প্রথমেই যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দেন। এতে সভাটি যেন একটি পিঞ্জিরার রূপ পরিগ্রহ করে। এর কিছুক্ষণ পরই ভয়ানক নরহত্যার জন্য সব আয়োজন ডায়ার সেরে ফেলেন। যেখানে 40 জন সিপাহী মাঠের বাইরে ছিল, ভেতরে 25 জন গুর্খা, 25 জন বালুচ সেনা অর্ধেক বসে অর্ধেক দাঁড়িয়ে পজিশন নেয়। এই সময় ডায়ার জনতাকে কোনো বিপদ সংকেত পর্যন্ত দেননি। মুহূর্তের মধ্যে গুলিবর্ষণের আদেশ জারি করে সিপাহীগণ সেই আদেশ অনুযায়ী নিরস্ত্র জনতার উপর গুলিবর্ষণ করতে থাকে। সর্বত্র গুলিবর্ষণ শুরু হয়। জনগণ কিছু অনুভব করার পূর্বেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্তভাবে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সর্বত্র চিৎকার ও হাহাকার ধ্বনিত হয়। মানুষ প্রাণ রক্ষার্থে এদিক ওদিক ছুটতে থাকে। কিন্তু চারিদিকে প্রাচীর ছিল, যেখানে ব্রিটিশ নরপিশাচগণ পূর্বেই তৈরি ছিল। মানুষ পালানোর কোনো পথ পায়নি। চারিদিকে মানুষ মৃত্যুমুখে পতিত হতে থাকে। অন্যদিকে বসে থাকা সেনারা এক এক করে ফায়ার করতে থাকে। ডায়ার আদেশ জারি করেছে বন্দুক রিলোড করে সেই দিকে গুলি চালাতে যেদিকে মানুষের ভিড় বেশি। কারোর চোখে গুলি লাগে অথবা কারোর মগজ বেরিয়ে আসে। মানুষ প্রাণ বাঁচাতে চতুর্দিকে ছুটতে থাকে, কিন্তু তারা বাইরে যাওয়ার কোনো রাস্তাই পায়নি। জনতা একমাত্র গেটের দিকে ছুটে যায় চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু ডায়ারের সেনা তাদের উপরও গুলিবর্ষণ করে। এতে সেখানেই সবই মৃত্যুকুলে ঢলে পড়ে। সর্বত্র যেন মৃত্যুর স্তূপে পরিণত হয়। মুহূর্তের মধ্যে সমগ্র মাঠ নিরস্ত্র মানুষের রক্তে লাল হয়ে ওঠে। ডায়ারের মনে না কোনো দয়া ছিল, না কোনো মানবিকতা। তার একই উদ্দেশ্য ছিল নৃশংসতা। ক্রমাগত গুলিবর্ষণ মুহূর্তের মধ্যে একটি শান্তিপূর্ণ সভাকে মৃত্যুর সভায় পরিণত করে। ভয়ঙ্কর পরিস্থিতিতে জনতা এদিক ওদিক ছুটতে থাকে। ভয়ার্ত জনতা প্রাণ বাঁচাতে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতেও তাদের মৃত্যু ঘটে। কুয়োর মধ্যে পড়ে প্রায় 120 জনের প্রাণহানি ঘটে। কিন্তু ডায়ারের নৃশংসতা তখনও চালু ছিল। ডায়ার ছিল রক্তের জন্য তৃষ্ণার্ত। এই জন্য সে জনতার লাশ দিয়ে উৎসবের খেলায় মেতে উঠে। সঙ্গী অফিসাররা গুলি চালানোর আদেশ বন্ধ করতে অনুরোধ করলেও সে কর্ণপাত করেনি। ক্রমাগত গুলি বর্ষণ করতে থাকে এবং মানুষের শরীর লুটিয়ে পড়তে থাকে। গাছের আড়ালে লুকিয়ে থাকা কিংবা প্রাচীর দিয়ে পালিয়ে যেতে প্রাণ বাঁচানোর চেষ্টা করা মানুষকে চিহ্নিত করে মেরে ফেলা হয়। গুলিবৃষ্টিতে শিশু, নারী, পুরুষ ক্রমে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। জনতার ছোটাছুটিতে পদপৃষ্ট হয়ে মানুষ মরতে থাকে। 10 মিনিটের এই মৃত্যুর তাণ্ডব নামক গুলি বৃষ্টি চলতে থাকে। ডায়ার ফায়ারিংয়ের নিষেধ তখনই করে যখন মনে হয় যে সেনাদের কাছে আর পর্যাপ্ত পরিমাণ গুলি নেই। 1650 রাউন্ড গুলি বর্ষিত হয়, যেখানে 1000-এর উপর মানুষের মৃত্যু হয়। 2000-এর উপরে বেশি জনগণ সম্পূর্ণরূপে আহত হয়। এক স্থানীয় ডাক্তারের 13 বছরের ছেলে মদন মোহু তার বন্ধুদের সাথে খেলতে প্রতিদিন জালিয়ানওয়ালাবাগে যেত। এই গুলিবর্ষণে তার মাথায় গুলি লাগে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। অনেক শিশুকেও সেখানে হত্যা করা হয়। 5-6 মাসের বাচ্চাও সেখানে মায়ের সঙ্গে গিয়েছিল মেলা দেখার জন্য। তখনই গুলিবর্ষণ বন্ধের আদেশ দেওয়া হয়, যখন সেনারা তড়িঘড়ি সেখান থেকে চলে যায়। ডায়ার রক্তাক্ত মাটির দিকে একবার তাকালো এবং গর্বের সঙ্গে গাড়িতে উঠে রামবাগের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যা যখন 6টা, তখন ডায়ার নিজের ক্যাম্পে পৌঁছায়। শহরের জল এবং বিদ্যুৎ যোগান বন্ধ করে দেওয়া হয়। আহত জনতার
কোনো চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। মৃতদেহকে সৎকারের সুযোগ দেওয়া হয়নি। সর্বত্র এক ভয়ানক স্তব্ধতা বিরাজ করে। আহতরা ক্রমে মৃত্যুর মুখে পতিত হয়। সম্পূর্ণ শহর যেন মৃত্যুর সাক্ষী হয়ে থাকে। রাত 10টার সময় ডায়ার আবার শহর পরিক্রমা করে, এটা পর্যবেক্ষণ করার জন্য যে জনতা বাইরে না যাওয়ার নিষেধাজ্ঞা পালন করছে কিনা। এর চেয়ে বেশি নৃশংসতা আর কি হতে পারে। মাঠের ভেতরে মানুষ যারা চিৎকার করছিল আহত হয়ে, ক্রমে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু রতন দেবী নিজের স্বামীকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছান। তিনি পার্শ্ববর্তী স্থানেই থাকতেন এবং গুলির শব্দও শুনতে পেয়েছিলেন। অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে তিনি মাঠে প্রবেশ করেন। কিন্তু ভেতরে প্রবেশ করে এই ভয়াবহতা দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েন। চতুর্দিকে শুধু লাশ আর লাশ, রক্ত আর রক্ত। ভয়ার্ত চোখে তিনি তার স্বামীকে খুঁজতে থাকেন। লাশের পর লাশ সরিয়ে অবশেষে নিজের স্বামীকে খুঁজে পান। স্বামীর দেহ নিয়ে যখন আত্মচিৎকার করছিলেন, ঠিক তার পাশেই 12 বছরের একটি বালককে দেখতে পান, যে প্রায় অর্ধমৃত ছিল। তার শরীর থেকে রক্ত ঝরছিল। রতন দেবী কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করেন, তোমাকে একটু কাপড় বেঁধে দেব? ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, না, কিন্তু আমাকে ছেড়ে যাবে না। একটু পর ছেলেটি রতন দেবীর কাছে জল চাইল, কিন্তু রতন দেবী এক বিন্দু জলের ব্যবস্থাও করতে পারলেন না। উনি ছেলেটির হাত ধরে রাখেন, কিন্তু ধীরে ধীরে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন নৃশংসতা সভ্যতার ইতিহাসে বিরল। এই নরসংহার ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের মধ্যে একটি ছিল। ব্রিটিশরা এই মৃত্যুর খেলার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। এই নৃশংসতার সঠিক মৃত্যুর পরিসংখ্যানও তারা গোপন করার চেষ্টা করেছে। এরা এতটা নির্মম এবং এতটা নির্লজ্জ যে তারা মৃত্যুর প্রকৃত পরিসংখ্যানও রাখেনি। পাঞ্জাবের ওই সময় লেফটেন্যান্ট স্যার মাইকেল ফ্রান্সিসকো ডায়ার নিজেই সরকারি স্বীকারোক্তিতে এই ভয়ানক হত্যাকাণ্ডে 379 জনের মৃত্যু এবং 1200 জনের আহত হওয়ার কথা স্বীকার করেন। কিন্তু এই পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম ছিল। এই ঘটনাকে দাবিয়ে রাখতে সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেন্সরশিপ বসানো হয়। অমৃতসর থেকে কোনো খবর যাতে বাইরে না যায় তার জন্য নজরদারি জারি করা হয়। কিন্তু সত্যকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। ধীরে ধীরে এই ঘটনার খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এতে মানুষের মনে ব্রিটিশ বিরোধী তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এই ঘটনার পর সমগ্র ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি হয়, যা স্বাধীনতার আন্দোলনের চরিত্রের পরিবর্তন করে দেয়। এই নৃশংসতার ঘটনা যখন দেশের বাইরে যায়, তখন বিদেশি সংবাদপত্র এর তীব্র সমালোচনা করে। ব্রিটিশ সরকার যে নিজেদেরকে ন্যায় ও সততার রক্ষক বলে দাবি করে, দেশে দেশে এর বিরুদ্ধে ঘৃণার সঞ্চার হয়। ব্রিটিশ পার্লামেন্টেও এর নিন্দা জানানো হয়। চার্চিল ও হারবার্ট হেনরি তীব্র ভাষায় এর নিন্দা করেন। এত সমালোচনার পরও মাইকেল ডায়ার জেনারেল ডায়ারের প্রশংসা করে। এতে প্রমাণিত হয় যে এই নৃশংসতার জন্য তাদের মনে একটুকু দয়া হয়নি। এরপর এই নৃশংসতার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ প্রদর্শন করে, সেখানেও তাদের উপর গুলিবর্ষণ করা হয়। 15 এপ্রিল অর্থাৎ ঘটনার দুদিন পর 1919 সালে পাঞ্জাবের গুরজানওয়ালাতে এক জনবিক্ষোভ অনুষ্ঠিত হয়। একে দমানোর জন্য ব্রিটিশরা বিমানের সহায়তা নেয়। এখানেও প্রায় 12 জন জনতা নিহত হয় এবং 27 জন আহত হয়। কিন্তু ব্রিটিশদের নৃশংসতা থামার ছিল না। তারা ওই দিন পাঞ্জাবে 5টি জেলায় লাহোর, অমৃতসর, গুরজানওয়ালা, গুজরাট, ল্যানপুরে মার্শাল ল জারি করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে এই ঘটনার পর ইংল্যান্ডের হাউস অফ লর্ডসে ডায়ারকে পুরস্কৃত করা হয় এবং সেভিয়ার অফ দি পাঞ্জাব উপাধিতে তাকে ভূষিত করা হয়। এই সময় সমগ্র ভারতবর্ষের তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। ভারতীয়রা সব ধরনের ব্রিটিশ প্রদত্ত উপাধি বর্জন করতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন। গান্ধীজি ইংরেজ প্রদত্ত কাইজারি হিন্দ উপাধি বর্জন করেন। স্যার শঙ্করানাইয়ার
ব্রিটিশ ভাইসরয় কাউন্সিলের যিনি একমাত্র সদস্য ছিলেন তিনিও পদত্যাগ করেন। অনেক ভারতীয়রা যারা ব্রিটিশদের অধীনে কর্মরত ছিল তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করে। প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ সরকার 14 অক্টোবর 1919 খ্রিস্টাব্দে নৃশংসতার জন্য অনুসন্ধান কমিটি গঠন করে। এই কমিটির প্রধান ছিলেন ডব্লিউ হান্টার, এই জন্য একে হান্টার কমিশনও বলা হয়। কমিশনে 20 জনের মধ্যে 7 জন ভারতীয় ছিল। অনুসন্ধানের পর 1919 খ্রিস্টাব্দের 19 নভেম্বর ডায়ার হান্টার কমিশনের সামনে হাজির হয়, কিন্তু সে তার কাজের জন্য নথি স্বীকার করেনি। সে কমিশনের রিপোর্টে ডায়ারকে দোষী সাব্যস্ত করা হয় এবং বলা হয় ডায়ার ক্ষমতার অপব্যবহার করেছে। কমিশন আরও বলেছে এই সভাটি নিরস্ত্র ছিল, এখানে ব্রিটিশ বিরোধী কোনো ষড়যন্ত্র ছিল না এবং এটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ জমায়েত। জনতা নির্দোষ ছিল। কমিশন ডায়ারকে তার পদ থেকে বরখাস্ত করে, কিন্তু সহস্র মানুষের হত্যাকারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়নি। কিন্তু প্রকৃতির শাস্তি তাকে ভোগ করতে হয়। 23 জুলাই 1927 সালে জেনারেল ডায়ার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যায়। আরেকজন ছিল এই ঘটনার মূল কাণ্ডারি মাইকেল ও ডায়ার। ওই সময়ে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ছিল মাইকেল ও ডায়ার। সেই ছিল একমাত্র দায়ী, কেননা মূল আদেশের মূলে ছিল এই ডায়ারই। কিন্তু ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ভারতে বিপ্লবী আন্দোলনের কাছে ব্রিটিশরা বারবার পদানত হয়েছে। বিপ্লবী সর্দার উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর প্রতিজ্ঞা করেন যে এর মূল নায়ককে তিনি হত্যা করবেন। 1940 খ্রিস্টাব্দে 13 মার্চ লন্ডনের কক্সটেল হলে ঢুকে তাকে গুলি করে হত্যা করেন। এই ছিল জালিয়ানওয়ালাবাগের রক্তাক্ত ইতিহাস, যার পরবর্তী সময়ে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সম্পূর্ণ চরিত্র পরিবর্তন হয় এবং তারই ফলশ্রুতিতে জাতীয় আন্দোলনের সাফল্য আসে আর অবশেষে ভারতবর্ষ ব্রিটিশদের শাসনমুক্ত হয়। এই হত্যাকাণ্ডে যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদের স্মরণ করার জন্য একটি স্মারকস্তম্ভ স্থাপন করেন 1951 খ্রিস্টাব্দে ভারত সরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।